বাংলাদেশের সরকারি প্রশাসনে দীর্ঘ প্রতীক্ষিত একটি মাইলফলক অর্জিত হয়েছে আজ। নবম জাতীয় বেতন স্কেল প্রণয়নের সকল প্রক্রিয়া সম্পন্ন করে পে কমিশন আজ তাদের চূড়ান্ত সুপারিশমালা প্রস্তুত করেছে। আজ বিকেল ৩টা৪৫ রাজধানীর মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় পে কমিশনের শেষ সভা। এই সভায় কর্মরত সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের জন্য কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা তাদের জীবনে সুদূরপ্রসারী প্রভাব ফেলবে। পে কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের উপস্থিতিতে প্রায় ৩.৫ ঘণ্টা ব্যাপী এই গুরুত্বপূর্ণ সভা চলে। সভায় বেতন কাঠামোর প্রতিটি দিক, পেনশন ব্যবস্থার সংস্কার, বিভিন্ন ভাতার পরিমাণ এবং কর্মচারীদের অন্যান্য সুবিধাদি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভা শেষে কমিশনের একজন সিনিয়র সদস্য সাংবাদিকদের জানান, এবারের বেতন স্কেল হবে এক যুগান্তকারী পরিবর্তন। তিনি বলেন, আমরা শুধু বেতন বৃদ্ধি করিনি, বরং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার চেষ্টা করেছি। বিশেষ করে যারা কম আয়ের এবং যারা জীবনের শেষ পর্যায়ে আছেন তাদের প্রতি আমরা বিশেষ মনোযোগ দিয়েছি। পে কমিশনের সুপারিশের সবচেয়ে আলোচিত এবং প্রশংসনীয় দিক হল পেনশন সংস্কার। গত কয়েক দশকে পেনশন বৃদ্ধির ক্ষেত্রে একই ধরনের পদ্ধতি অনুসরণ করা হতো। সবার জন্য একই শতাংশে পেনশন বৃদ্ধি করা হতো, কিন্তু এবার পে কমিশন সম্পূর্ণ নতুন একটি পথ অবলম্বন করেছে। তারা পেনশনভোগীদের বর্তমান মাসিক পেনশনের পরিমাণ অনুযায়ী ৩টি ভিন্ন শ্রেণীতে বিভক্ত করেছে এবং প্রতিটি শ্রেণীর জন্য আলাদা হারে পেনশন বৃদ্ধির প্রস্তাব করেছে। এই পদ্ধতির মূল উদ্দেশ্য হল যারা সবচেয়ে কম পান এবং যাদের সবচেয়ে বেশি প্রয়োজন তাদের সবচেয়ে বেশি সহায়তা প্রদান করা। প্রথম শ্রেণীতে অন্তর্ভুক্ত হয়েছেন সেসব পেনশনভোগী যাদের মাসিক পেনশন ২০,০০০ টাকার নিচে। এই শ্রেণীর পেনশনভোগীরা মূলত চতুর্থ ও তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারী ছিলেন। তারা জীবনভর রাষ্ট্রের সেবা করে অবসরে গিয়ে অত্যন্ত সীমিত আয়ে জীবনযাপন করছেন। বর্তমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনা করলে তাদের পেনশন দিয়ে একটি পরিবার চালানো প্রায় অসম্ভব। অনেকেই তাদের সন্তানদের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন, যা তাদের আত্মসম্মানে আঘাত করে। এই বাস্তবতা গভীরভাবে বিবেচনা করে পে কমিশন এই শ্রেণীর পেনশনভোগীদের পেনশন শতভাগ অর্থাৎ দ্বিগুণ করার সুপারিশ করেছে। এর মানে হলো, যিনি বর্তমানে ৭,০০০ টাকা পেনশন পান, নতুন স্কেলে তিনি পাবেন ১৪,০০০ টাকা। যিনি ১২,০০০ টাকা পান তিনি পাবেন ২৪,০০০ টাকা। যিনি ১৮,০০০ টাকা পান তিনি পাবেন ৩৬,০০০ টাকা। এই বৃদ্ধি তাদের জীবনে এক বিরাট পরিবর্তন আনবে এবং তারা কিছুটা হলেও স্বাবলম্বী হতে পারবেন। দ্বিতীয় শ্রেণীতে রয়েছেন মধ্যম আয়ের পেনশনভোগীরা, যাদের মাসিক পেনশন ২০,০০০ টাকা থেকে ৪০,০০০ টাকার মধ্যে। তারা এই শ্রেণীর অন্তর্ভুক্ত। এরা সাধারণত দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারী ছিলেন এবং মধ্যম পর্যায়ের পদে চাকরি করেছেন। তাদের পেনশন দিয়ে চলতে পারলেও বর্তমান বাজার পরিস্থিতিতে সংসার চালানো কষ্টকর হয়ে পড়েছে। বিশেষ করে যারা শহরাঞ্চলে বাস করেন তাদের জন্য ঘর ভাড়া, বিদ্যুৎ বিল, চিকিৎসা খরচ এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি একটি বড় চ্যালেঞ্জ। এই শ্রেণীর পেনশনভোগীদের জন্য ৭৫% পেনশন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। উদাহরণস্বরূপ, যিনি বর্তমানে ২২,০০০ টাকা পেনশন পান, নতুন স্কেলে তিনি পাবেন ৩৮,৫০০ টাকা। যিনি ৩০,০০০ টাকা পান তার পেনশন হবে ৫২,৫০০ টাকা, আর যিনি ৩৭,০০০ টাকা পান তিনি পাবেন ৬৪,৭৫০ টাকা। এই বৃদ্ধি মধ্যবিত্ত পেনশনভোগীদের জীবনযাত্রার মান উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। তৃতীয় শ্রেণীতে অন্তর্ভুক্ত হয়েছেন উচ্চ আয়ের পেনশনভোগীরা, যাদের মাসিক পেনশন ৪০,০০০ টাকার বেশি। এরা মূলত প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা ছিলেন এবং সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তাদের পেনশন তুলনামূলক বেশি হওয়ায় তাদের আর্থিক অবস্থা অপেক্ষাকৃত ভালো, তবে মূল্যস্ফীতির কারণে তাদেরও কিছু বৃদ্ধি প্রয়োজন। এই শ্রেণীর পেনশনভোগীদের জন্য ৫৫% পেনশন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। যিনি বর্তমানে ৪৫,০০০ টাকা পেনশন পান তিনি নতুন স্কেলে পাবেন ৬৯,৭৫০ টাকা। যিনি ৫৫,০০০ টাকা পান তিনি পাবেন ৮৫,২৫০ টাকা, আর যিনি ৭০,০০০ টাকা পান তার পেনশন হবে ১,০৮,৫০০ টাকা। শতাংশের হিসাবে এটি কম হলেও টাকার অঙ্কে যথেষ্ট বৃদ্ধি। এই স্তরভিত্তিক পদ্ধতির মাধ্যমে কমিশন সমাজে আয় বৈষম্য কমিয়ে আনার একটি সুন্দর উদাহরণ স্থাপন করেছে।
পেনশন বৃদ্ধির পাশাপাশি চিকিৎসা ভাতা বৃদ্ধি কমিশনের আরেকটি অত্যন্ত মানবিক সিদ্ধান্ত। বয়স বৃদ্ধির সাথে সাথে মানুষের স্বাস্থ্যগত সমস্যা জটিল আকার ধারণ করে। বিশেষ করে ৭০ বছরের পর থেকে বেশিরভাগ মানুষই একাধিক দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত হন। ডায়াবেটিস রোগীদের নিয়মিত ইনসুলিন বা ওষুধ সেবন করতে হয়। উচ্চ রক্তচাপের রোগীদের প্রতিদিন ওষুধ খেতে হয়। হৃদরোগীদের দামি ওষুধ এবং নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করাতে হয়। কিডনি রোগীদের চিকিৎসা ব্যয় তো আরও বেশি। অস্থিসন্ধির ব্যথা, চোখের সমস্যা, দাঁতের সমস্যা সহ নানা ধরনের বার্ধক্যজনিত রোগের চিকিৎসায় প্রতি মাসে হাজার হাজার টাকা ব্যয় হয়। কমিশন এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে বয়সভিত্তিক চিকিৎসা ভাতা নির্ধারণের একটি বিজ্ঞানসম্মত প্রস্তাব করেছে। কমিশনের প্রস্তাব অনুযায়ী যেসব পেনশনভোগীর বয়স ৭৫ বছর বা তার ঊর্ধ্বে তাদের জন্য মাসিক চিকিৎসা ভাতা ১০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই বয়সের মানুষেরা স্বাভাবিকভাবেই একাধিক জটিল রোগে আক্রান্ত থাকেন। তাদের মাসিক ওষুধের খরচই ৫ থেকে ৭,০০০ টাকা হয়ে থাকে। এর সাথে মাসিক চিকিৎসকের পরামর্শ ফি, পরীক্ষা নিরীক্ষার খরচ যোগ করলে মাসে ১০ থেকে ১৫,০০০ টাকা চিকিৎসা ব্যয় হয়। বর্তমানে এই বয়সের পেনশনভোগীরা মাত্র ৩ থেকে ৫,০০০ টাকা চিকিৎসা ভাতা পান, যা একেবারেই অপর্যাপ্ত। ১০,০০০ টাকা চিকিৎসা ভাতা পেলে তারা নিয়মিত ওষুধ কিনতে পারবেন, মাসে অন্তত একবার চিকিৎসকের কাছে যেতে পারবেন এবং প্রয়োজনীয় রক্ত পরীক্ষা বা অন্যান্য পরীক্ষা করাতে পারবেন। এটি তাদের স্বাস্থ্য ও জীবনযাত্রার মান উন্নয়নে বিশেষ সহায়ক হবে। অপরদিকে যেসব পেনশনভোগীর বয়স ৫৫ বছরের কম অথবা যারা পারিবারিক পেনশনভোগী, তাদের জন্য মাসিক চিকিৎসা ভাতা ৫,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। এই বয়সের মানুষেরা সাধারণত তুলনামূলক সুস্থ থাকেন এবং তাদের চিকিৎসা ব্যয়ও কম হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে তরুণ বয়সেই কেউ অসুস্থ হয়ে অবসর নিতে বাধ্য হন বা দুর্ঘটনায় পঙ্গু হয়ে যান। তাদের জন্য ৫,০০০ টাকা একটি সহায়ক ভাতা হবে। বিশেষ করে পারিবারিক পেনশনভোগীরা, যাদের অধিকাংশই বিধবা মহিলা, তাদের জন্য এই চিকিৎসা ভাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা তাদের স্বামীর মৃত্যুর পর অর্ধেক পেনশন পান এবং অনেক ক্ষেত্রেই আর্থিকভাবে দুর্বল অবস্থানে থাকেন। ৫,০০০ টাকা চিকিৎসা ভাতা তাদের সামান্য হলেও স্বস্তি দেবে। কমিশনের এই বয়সভিত্তিক চিকিৎসা ভাতা নির্ধারণ একটি অত্যন্ত যুক্তিসঙ্গত এবং বিজ্ঞানসম্মত সিদ্ধান্ত। যাদের বেশি প্রয়োজন তাদের বেশি দেওয়া এবং যাদের কম প্রয়োজন তাদের কম দেওয়ার এই নীতি সামাজিক ন্যায় বিচারের একটি উজ্জ্বল উদাহরণ। এই সুপারিশ বাস্তবায়িত হলে পেনশনভোগীরা তাদের জীবনের শেষ পর্যায়ে অন্তত স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে কিছুটা আর্থিক নিরাপত্তা পাবেন। পেনশনভোগীদের জন্য এই ব্যাপক সুবিধার পাশাপাশি কর্মরত সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধিতেও কমিশন গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। নবম বেতন স্কেলের সবচেয়ে নিম্ন পর্যায়ের অর্থাৎ ২০তম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০,২৫০ টাকা। বর্তমান অষ্টম বেতন স্কেলে এই পদের মূল বেতন মাত্র ৮,৫০০ টাকা থেকে শুরু হয়, অর্থাৎ নতুন স্কেলে মূল বেতন প্রায় ২.৪ গুণ বৃদ্ধি পাচ্ছে। এটি একটি উল্লেখযোগ্য বৃদ্ধি, যা সরকারি চাকরিতে নতুন যোগদানকারীদের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে। শুধু মূল বেতনই নয়, এর সাথে যুক্ত হবে বিভিন্ন ধরনের ভাতা। বাড়ি ভাড়া ভাতা, যা মূল বেতনের ৫০% হিসাবে ১০,১২৫ টাকা হবে। চিকিৎসা ভাতা ২,০০০ টাকা, যাতায়াত ভাতা ১,৫০০ টাকা। এছাড়া ২ ঈদে উৎসব ভাতা হিসাবে ২ বার মূল বেতনের সমপরিমাণ অর্থ পাবেন। সব মিলিয়ে একজন নতুন নিয়োগপ্রাপ্ত কর্মচারীর মাসিক মোট বেতন দাঁড়াবে প্রায় ৩৩ থেকে ৩৫,০০০ টাকা। এই বেতন একজন তরুণের জন্য জীবন শুরু করার জন্য একটি উপযুক্ত পরিমাণ এবং এটি তাকে সম্মানের সাথে জীবনযাপন করতে সাহায্য করবে। উচ্চতর গ্রেডের কর্মকর্তাদের বেতনও সমানুপাতিক হারে বৃদ্ধি পাবে। পঞ্চদশ থেকে দশম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন হবে ২৫ থেকে ৩৫,০০০ টাকার মধ্যে। নবম থেকে ষষ্ঠ গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন হবে ৩৫ থেকে ৫০,০০০ টাকার মধ্যে। পঞ্চম থেকে তৃতীয় গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন হবে ৫০ থেকে ৬৫,০০০ টাকার মধ্যে। দ্বিতীয় ও প্রথম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন হবে ৬৫ থেকে ৮০,০০০ টাকার মধ্যে।
আর সচিব পর্যায়ের কর্মকর্তাদের মূল বেতন হবে 1,10,000 টাকা বা তারও বেশি। এই বেতন কাঠামো সরকারি চাকরিকে বেসরকারি খাতের চাকরির সাথে প্রতিযোগিতায় সক্ষম করে তুলবে এবং মেধাবী তরুণরা সরকারি চাকরিতে আসতে আগ্রহী হবেন। পে কমিশন এই সুপারিশমালা প্রস্তুত করতে দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রম করেছে। কমিশনের সদস্যরা দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে সফর করেছেন, সরকারি অফিস পরিদর্শন করেছেন এবং সেখানে কর্মরত কর্মচারীদের সাথে সরাসরি কথা বলেছেন। তারা জেনেছেন তাদের সমস্যা, তাদের প্রত্যাশা এবং তাদের প্রয়োজন কি। বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন যেমন বাংলাদেশ সরকারি কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশন এবং অন্যান্য পেশাজীবী সংগঠনের সাথে একাধিক রাউন্ড আলোচনা করেছেন। অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতি এবং পেনশনভোগী ফোরামের প্রতিনিধিদের সাথেও বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া কমিশন দেশের প্রখ্যাত অর্থনীতিবিদ, সমাজবিজ্ঞানী, পরিসংখ্যানবিদ এবং বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েছে। দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা, রাজস্ব আয়ের পরিমাণ, মূল্যস্ফীতির হার, ডলারের বিনিময় হার, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি এবং প্রতিবেশী দেশগুলোর বেতন কাঠামো বিশ্লেষণ করে এই সুপারিশমালা প্রস্তুত করা হয়েছে। কমিশন নিশ্চিত করতে চেয়েছে যে এই বেতন কাঠামো একদিকে যেমন কর্মচারীদের ন্যায্য সুবিধা প্রদান করবে, অন্যদিকে তেমনি দেশের অর্থনৈতিক সামর্থ্যের মধ্যেও থাকবে। আজকের সভা শেষে পে কমিশনের চেয়ারম্যান ও সকল সদস্য রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার উদ্দেশ্যে যাত্রা করেছেন। সেখানে তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন এবং নবম জাতীয় বেতন স্কেলের চূড়ান্ত প্রতিবেদন তার হাতে তুলে দেবেন। এই প্রতিবেদনে শুধু বেতন ও পেনশন বৃদ্ধির সংখ্যাই নয়, বরং এর যৌক্তিকতা, বাস্তবায়ন পদ্ধতি, আর্থিক প্রভাব এবং দীর্ঘমেয়াদী সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে। প্রধান উপদেষ্টা এই প্রতিবেদন গ্রহণ করার পর তা প্রথমে অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হবে পর্যালোচনার জন্য। তারা দেশের বাজেট এবং রাজস্ব আয়ের সাথে সামঞ্জস্য রেখে এটি বিশ্লেষণ করবেন। এরপর মন্ত্রিসভার বৈঠকে এটি উপস্থাপন করা হবে এবং মন্ত্রিসভার অনুমোদনের পর সরকারি গেজেট প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন বেতন স্কেল কার্যকর হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকার এই প্রক্রিয়া যথাসম্ভব দ্রুততার সাথে সম্পন্ন করতে চাইছে। আশা করা হচ্ছে আগামী 3 থেকে 4 সপ্তাহের মধ্যে মন্ত্রিসভার বৈঠক হবে এবং অনুমোদন পেলে এপ্রিল বা জুলাই মাস থেকে নতুন বেতনের স্কেল কার্যকর হতে পারে। দেশের প্রায় 15 লাখ সরকারি কর্মচারী এবং 6 লাখের বেশি পেনশনভোগী এই নতুন বেতনের স্কেলের প্রত্যক্ষ সুবিধাভোগী হবেন এবং তাদের পরিবার সহ প্রায় 1 কোটি মানুষের জীবনে এটি ইতিবাচক প্রভাব ফেলবে।